নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে ম্যান পাওয়ারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে সরকার। মঙ্গলবার পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলে বাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উচ্চশিক্ষা ও বুনিয়াদী শিক্ষার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার পানিসাগর বিধানসভা কেন্দ্রের জলেবাসায় নবনির্মিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, বর্তমান সরকার পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে ম্যান পাওয়ারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। কারণ ম্যান পাওয়ার ছাড়া শুধু পরিকাঠামোর উন্নয়ন হলেও সমস্যায় পড়তে হয়। তাই যে কোনো কাজ করার আগে দপ্তরের আধিকারিকদের সাথে ম্যান পাওয়ার সম্পর্কে আলোচনা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের সংস্কৃতি ও পরম্পরাকে সামনে রেখে চালু হয়েছে নয়া জাতীয় শিক্ষানীতি। ত্রিপুরা রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার। এই নয়া জাতীয় শিক্ষানীতি বিশ্বের অন্যান্য জায়গার সাথে তাল মিলিয়ে করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের কাজে আসে পড়াশোনা। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে। এর উদাহরণস্বরূপ তুলে ধরে বলেন, 2023-24 শিক্ষাবর্ষে কেন্দ্র সরকার শিক্ষাক্ষেত্রে 1,52,899 কোটি টাকা বরাদ্দ করেছিল। 2022-23 শিক্ষাবর্ষ থেকে প্রায় 12 থেকে 13% অর্থ বেশি বরাদ্দ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এত বেশি 33 বছর পরে দেখুন শিক্ষানীতি নিয়ে কত আলোচনা, শিক্ষানীতি প্রপার নেই, যেভাবে খুশি তাই বোঝে। কিন্তু ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা এবং ভারতবর্ষের যে পরম্পরা, তার সংস্কৃতি, সেটাকে সামনে রেখে ন্যাশনাল এডুকেশন পলিসি শুরু হয়েছে 2020। আমরাও চাইছি সমস্ত বিদ্যালয়, সমস্ত স্কুল, কলেজ সব জায়গার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির যেভাবে ডিরেকশন দেওয়া হয়েছে সেগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয়, তাতে করে আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি সেটা বজায় থাকবে এবং সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্বের অন্যান্য জায়গায় সমস্ত তাল মিলিয়ে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি অবশ্যই কাজে আসবে। প্রায় 5.5 কানি জায়গা জুড়ে 5 কোটি টাকা ব্যয় করে নির্মিত এই প্রতিষ্ঠানে 4টি ক্লাসরুম সহ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম এবং ল্যাব সহ অন্যান্য বিভিন্ন সুবিধা চালু করা হয়েছে। শান্তন টিভি। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ করে গুন্ডামিতে আহত 8 জন ছাত্রী। আহত ছাত্রীরা ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ করেছিল ছাত্রছাত্রীরা। আর এতে তেলে বেগুনে জ্বলে উঠল স্থানীয় নেতারা আক্রমণ করল ছাত্রছাত্রীদের ওপর। এই কলঙ্কিত ঘটনা সংঘটিত হয়েছে আনন্দবাজারে। গণতান্ত্রিক দেশে মানুষের অধিকার রয়েছে। মৌলিক দাবির জন্য রাস্তায় নেমে সরকারের উদ্দেশ্যে আন্দোলন সংগঠিত করার। যাতে সরকার জনগণ কি দাবি করছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে গুরুত্ব দেয়। কিন্তু এর পরিণাম এটা হতে পারে না নেতা লেলিয়ে দিয়ে অবুঝ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ সংগঠিত করার। এতে সুশাসন যেমন কলঙ্কিত হয়, তেমনি কালিমালিপ্ত হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অভিযোগ, ছাত্রছাত্রীরা শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার রাস্তা অবরোধ করতে গেলে বিজেপি নেতা কান্তি গোপাল নাথ সহ অন্যান্যদের মারে ছাত্রীরা অসুস্থ হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, কাঞ্চনপুর থেকে গত 3 মাস পূর্বে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। ছাত্রছাত্রীদের মতে, তিনি এ বিদ্যালয়ে আসার পর সে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশেষ ক্লাস এবং সাহায্যের জন্য ওই স্যারের প্রতি দুর্বলতা দেখা দেয়। স্কুল পড়ুয়া জানায়, ওই শিক্ষক বিদ্যালয়ে আসার পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের পড়াশোনা ভালো চলছিল। অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন কমিটির কিছু সদস্যরা এ ব্যাপারটি একেবারে ভালো চোখে দেখেনি। তাই মাত্র 3 মাসের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক ব্রজলাল নাথের বিরুদ্ধে বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ সোমবার থেকে শুরু হয়। মঙ্গলবারে বিদ্যালয়ের ফটকে তারা তালা ঝুলিয়ে দিয়ে আনন্দবাজার এলাকায় অবরোধে বসে। তখন ধর্মনগর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ে আইএস ঘটনা পর্যবেক্ষণ করতে যান। কিন্তু এলাকার নেতা কান্তি গোপাল নাথ, এলাকার শক্তি কেন্দ্রের ইনচার্জ
ইন্দ্রমণি নাথ, নারায়ণ নাথ এবং দেবাশিস নাথের গুন্ডামিতে ছাত্রছাত্রীরা অবরোধ স্থল ত্যাগ করে বিদ্যালয়ের কক্ষে ফিরে যেতে বাধ্য হয়। পরে বিদ্যালয়ের কক্ষে গিয়ে তাদেরকে উচ্চ স্বরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পাশাপাশি কান্তিগোপাল নাথ সহ তার সাঙ্গপাঙ্গুরা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকি দেবাশিস নাথ কয়েকজন ছাত্রীকে মারধর করে বলেও দাবি ছাত্রছাত্রীদের। এতে 8 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে সংজ্ঞাহীন ছাত্রীদের উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। আমরা খুব সাহসে রাস্তা অবরোধ করছিলেন ন্যাশনাল হাইওয়ে। তারপরে গার্জিয়ানকে অনেক বাজে বাজে ভাষায় গালিগালাজ করছে তারা। তারপরে আমি অনেক অসুখ হয়ে আমার দিকে স্কুলের সব স্টুডেন্ট খারাপ হয়ে যাব, আমার স্কুল থেকে রেস্ট্রিক্টেড করা হইব। তারপরে আমার নাম লেখানো হয়েছে, আমার গার্জিয়ানের নাম লেখানো হয়েছে। কইছি নেই, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার স্যার লাগে আমার যাতে অন্যায় না হয়, আমার যাতে আমার বিরুদ্ধে যাতে প্রতিবাদ হয় এই বিষয়টা নিয়ে। কে মারধর করছে তোমার? আমারে মারধর করছে কান্তিগোপাল নাথ আর দেবাশিস নাথ। আমাদের স্কুলের চেয়ারম্যানের লোক দেবাশিস নাথ। এনে কইছে আমি খুব বাজে মেয়ে, এনে আমার গালে আমার গায়ে হাত তুলছে। তারপরে ধাক্কাও দিচ্ছে। তারপরে ইন্দ্রমণি তারাও খুব বাজে বাজে ব্যবহার করছে আমার লোকে, গালাগাল দিছে আরো অনেকজন আছে। তারপরে তো আমি আর কিছু হইতে পারি না। কোন জায়গাতে করছিলে তুমি রাস্তা অবরোধটা? ওই আনন্দবাজার রোড ন্যাশনাল হাইওয়ে। কটার সময় করছিল? 10:30 থেকে স্কুলের টাইম থেকে করছিল। এরপরে তোমাদের কি এরপরে এসে ঘটনাটা কত সময় পরে এসে মত অবরোধের? প্রায় 2 ঘন্টার। এই ঘটনায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক মহলে চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়েন এবং কান্তিগোপাল নাথ, দেবাশিস নাথ, ইন্দ্রমণি নাথ ও নারায়ণ নাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করবেন বলে জানান। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের প্রতিও গুন্ডা বাহিনীর আক্রমণ করবে বলে প্রস্তুতি নেয়। সাংবাদিকরা ঘটনা প্রতিকূল দেখে এলাকা স্থল পরিত্যাগ করে চলে আসে। পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা হয়েছে। এখনই যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের আশ্রিত কয়েকজন গুন্ডার কারণে ছাত্র ছাত্রী অভিভাবক প্রত্যেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এলাকার ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শান্তন টিভি। নিজের মেয়ের জামাইয়ের সাথে পরকীয়া সম্পর্ক থাকায় পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সঙ্গে সহযোগিতা করেছে ছেলে এবং মেয়ের জামাই বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা বক্সনগরে সীমান্তবর্তী গ্রাম নজরপুরা এলাকায়। মৃত ব্যক্তির নাম মনির হোসেন, বয়স 58। অভিযোগ, মনির হোসেনকে তার নজরপুরা বাড়িতে 27 জুন প্রচণ্ডভাবে মারধর করে তার স্ত্রী মায়া আক্তার, বড় ছেলে ইয়াসিন মিয়া এবং মেয়ের জামাই সায়ন মিয়া। অভিযোগ, ইয়াসিন মিয়ার স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে নিজের মেয়ের জামাই সায়ন মিয়ার সাথে। সেই সম্পর্ক নিয়ে ইয়াসিন মিয়া আপত্তি করায় তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে তারা। মেয়ের জামাই সায়ন মিয়া তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় প্রচণ্ডভাবে আঘাত করে বাড়িতে ফেলে বাংলাদেশে পালিয়ে গেছে বলে অভিযোগ। ঘটনার সময় মনির হোসেনের ছোট ছেলে মহসিন হোসেন বাড়ির বাইরে ছিল। সে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় মনির হোসেনকে দেখে 151 নম্বর গেটের বিএসএফ এর সহায়তায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনির হোসেনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। সোমবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনির হোসেনের। এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রের বিবরণ, মনির হোসেন বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত ছিলেন। এক সময় তিনি বিশাল টাকার মালিক ছিলেন, কিন্তু গত কয়েক বছরে তার সমস্ত টাকা নিয়ে বাংলাদেশি মেয়ের জামাই এবং ছেলে বউ মিলে তাকে রীতিমতো রাস্তায় নামিয়ে দেয়। এর মধ্যেই মনির হোসেনের স্ত্রী নিজের মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই সম্পর্কের আপত্তি করায় অবশেষে মনিরকে তার পরিবারের লোকেরা মিলেই খুন করেছে বলে অভিযোগ রয়েছে। কলমচৌড়া থানার পুলিশ এই ঘটনার মামলা নিয়ে তদন্ত করছে। সোমবার সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই দেশ ভয়ের দেশ নয়। আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায়
অভয় মুদ্রায়, যার অর্থ ভয় পেও না। অন্যদিকে যারা নিজেদের হিন্দু বলছে তারা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। বিজেপি হিন্দুই না, হিন্দু ধর্মে স্পষ্ট লেখা হয়েছে সত্যের সঙ্গে দাঁড়াও, সত্যের জন্য লড়াই করো। একই সঙ্গে তিনি জানান বিজেপি কিংবা আরএসএস হিন্দু সমাজ নয়। এই মন্তব্যের জেরে তুমুল হট্টগোল শুরু হয় সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও। মঙ্গলবার প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। রাজধানীর সিটি সেন্টারের সামনে এই বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচির পর সাংসদ রাহুল গান্ধীর কুশপুত্তলিকাপুরে তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, সোমবার দেশবাসী দেখেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী পবিত্র সংসদে দাঁড়িয়ে ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত নামিয়ে এনেছেন। এর তীব্র নিন্দা জানিয়ে সারা রাজ্যে যুব মোর্চার কর্মীরা প্রত্যেকটি মণ্ডল থেকে ধিক্কার ও প্রতিবাদ জানায়। এক বিরুদ্ধে আগামী দিনে রাজপথে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান তিনি দাবি জানান বিরোধী দলের নেতাকে অবিলম্বে কুরুচিকর মন্তব্য প্রত্যাহার করতে হবে। আমরা সারা ভারতবর্ষের লোক আমরা কালকে দেখেছি পবিত্র লোকসভাতে কিভাবে ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে আমরা হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর কুরুচিকর মন্তব্য করেছেন যিনি অপোজিশন লিডার দায়িত্ব নিয়েছেন লোকসভাতে, রাহুল গান্ধী মহোদয়। আমরা যুব মোর্চার কার্যকর্তারা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মণ্ডলে তৎসঙ্গে আগরতলাতে আমরা ধিক্কার প্রদর্শন করছি, আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর যেই কুরুচিকর মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেইটার বিরুদ্ধে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই রাজ্য জুড়ে একাধিক সিনথেটিক টার্ফ যুক্ত ফুটবল মাঠ, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ও অন্যান্য ক্রীড়া পরিকাঠামোগত সুবিধা সংযুক্ত হয়। এই বিষয়ে মঙ্গলবার পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে খেলো ইন্ডিয়া প্রকল্পে নবনির্মিত ডক্টর অরুণাভ রায় সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক যাদব লাল নাথ, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের পদাধিকারী সহ আরো অনেকেই। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেটা আজকে আমরা এখানে করলাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিমের অধীনে বেশ কিছু কর্মসূচি আমরা এর মধ্যে গ্রহণ করেছি। আগরতলা এনএসআরসিতে বাস্কেটবল এবং ভলিবল কোর্টের নির্মাণের চিন্তা ভাবনা করছেন, সেটাও সেখানে নিশ্চয় হবে। তেলিয়ামুড়া ইন্ডোর হল সহ যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অফিস নির্মাণ করা হচ্ছে। বালাঘাট যে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স, সেখানে প্রাকৃতিক ফুটবল গ্রাউন্ড, সেখানে আমরা স্পিন তোলার বসিয়েছি। এছাড়া রাজ্য সরকার ক্রীড়া সম্বন্ধিত ব্যক্তিদের পুরস্কার প্রদানের মাধ্যমে নানাভাবে উৎসাহিত করেছে। মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ কর্মসূচির অধীনে 52 জন মহিলা খেলোয়াড়কে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। যারা ব্যক্তিগত ইভেন্টে সর্বপ্রথম যারা বিজয়ী তাদেরকে 1 লক্ষ টাকা, রৌপ্যপদক যারা তাদেরকে আমরা 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া যারা ইভেন্টে দলগতভাবে স্বর্ণপদক পেয়েছে তাদেরকে 50,000 টাকা, রৌপ্যপদক যারা তাদেরকে 25,000 টাকা, ব্রোঞ্জ যারা তাদেরকে 12,500 টাকা করে দেওয়া হবে। রাজধানীর আখাউড়া বটল সংলগ্নে তৈরি হচ্ছে লাইট হাউস। 162.5 কোটি টাকার এই প্রজেক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু স্থানীয় কিছু সমস্যার কারণে সঠিক সময়ের মতো কাজ এগোচ্ছে না
বন্ধ ছিল নির্মাণ কাজ, এমনটাই অভিযোগ পেয়ে মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র তথা স্থানীয় বিধায়ক দীপক মজুমদার, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে শ্রমিক এবং ঠিকাদার সংস্থার সাথে কথা বলে অবগত হন বিভিন্ন সমস্যার কথা। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন, লাইট হাউস নির্মাণে স্থানীয় কিছু সমস্যা রয়েছে। এই খবর পেয়ে লাইট হাউস প্রজেক্টের কাজ পরিদর্শন করতে এসে জানতে পারেন বর্তমানে কোনো সমস্যা নেই, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করা হচ্ছে। তবে যারা এই কাজের দায়িত্বে রয়েছে তাদের কিছু ঘাটতি লক্ষ্য করা গেছে, কারণ লাইট হাউস নির্মাণে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক ব্যবহার করা হচ্ছে না, তাই পর্যাপ্ত পরিমাণে শ্রমিক দিয়ে কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে লাইট হাউসের কাজ সম্পন্ন করার। তিনি জানান, ইতিমধ্যে লাইট হাউস তৈরি করার জন্য পাইলিং এর কাজ এবং গ্রাউন্ড ফ্লোরের কাজ সম্পন্ন হয়ে গেছে, এখন বিল্ডিং এর ওপরের কাজ চলছে। তিনি আরও জানান, লাইট হাউস করার কাজটি সরাসরি কেন্দ্রীয় সরকারের চুক্তি, কিন্তু যেহেতু রাজ্যে এই কাজ চলছে তাই পুর নিগম নজর রাখছে সঠিকভাবে কাজ সম্পন্ন হচ্ছে কিনা। সর্বমোট 1000 ফ্ল্যাট এখানে তৈরি হচ্ছে। রাজ্যে বিভিন্ন জেলার মানুষ এখানে ফ্ল্যাট বুকিং করছে। 162.5 কোটি টাকার এই প্রজেক্টের কাজে কেন্দ্র সরকার 50 কোটি টাকা দেবে, রাজ্য সরকার 43 কোটি টাকা দেবে এবং বাকি অর্থ বেনিফিশিয়ারিদের কাছ থেকে নেওয়া হবে বলে জানান তিনি। उतना भी करने के लिए जितना यहाँ पे मैन पावर मटेरियल चाहिए वो यहाँ पे नहीं है अभी आज के डेट में, इसलिए हम लोग यहाँ पे आए हैं कि इनके साथ क्या तकलीफ है इसको रिजॉल्व करने के लिए, ताकि जो अभी टारगेटेड डेट है जनवरी 2025 का 2025 मतलब आगामी जनवरी का, तब तक इसको समाप्त किया जाए। नीचे का काम इन्होंने कर दिया है, जो मुश्किल काम था पाइलिंग का और सभी का जो ग्राउंड फ्लोर लेवल का बनाने का, जो टोटल 7 टावर है यहाँ पे, हर 7 टावर में G+1 मतलब 8 तल्ला बिल्डिंग है। नीचे का काम हो गया, बाकी 5 टावर उठे हुए भी हैं, 2 टावर का काम अभी बिल्कुल ग्राउंड लेवल पे ही है। तो इसको कैसे एक्सपेडाइट किया जाए इसी के लिए हम आए थे। तो ये कॉन्ट्रैक्ट डायरेक्टली सेंट्रल गवर्नमेंट और कंपनी के बीच में, और फिर भी हमारे राज्य में है तो हमारा एक तरीके से दायित्व तो बनता है अगर कोई तकलीफ हो उसको ठीक करने की। यही मूल उद्देश्य था यहाँ का आज का। टोटल कॉस्ट है 162.5 करोड़, जिसमें से केंद्र सरकार जो है 65 करोड़ दे रहा है और राज्य सरकार जो है 43 करोड़ दे रहा है, और बाकी जो बेनिफिशियरी शेयर जो लोग इधर आ रहे हैं उसमें उन लोगों की तरफ से उनको शेयर लिया जा रहा है 5 लाख रुपये का, उसमें से 54 करोड़ आ रहा है। टोटल 1000 फ्लैट यहाँ बनने हैं, पूरे 1000 कम्प्लीटली बुकड हैं। इसमें सिर्फ अगरतला के लोग ही नहीं हैं, इसमें हर ज़िले के लोगों ने यहाँ पे बुकिंग की है, बिकॉज ये अच्छा सोसाइटी बनेगा इसके लिए। तो वो कम्प्लीटली बुकड है और उसमें से 550 से ज़्यादा लोगों ने इसमें जो बुकिंग अमाउंट भी दिया है, जिससे एजेंसी को भी फंड रिलीज़ किया। ये इसका फंडिंग पैटर्न है। 162 মঙ্গলবার রানীর বাজার পৌর পরিষদের অন্তর্গত এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, 1 মাস অন্তর অন্তর এই পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। মহকুমা শাসকের কার্যালয়ে এই পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এই পর্যালোচনামূলক বৈঠকে উপস্থিত ছিলেন রানীর বাজার পৌর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, মণ্ডল সভাপতি সহ পৌর পরিষদের পদাধিকারীরা। উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক এবং পৌর পরিষদের প্রত্যেক কাউন্সিলরও। সাধারণ মানুষের অগ্রগতির লক্ষ্যে যে সমস্ত প্রকল্পের বাস্তবায়ন করা হয়েছে সেগুলো আলোচনা করার পাশাপাশি আগামী দিনে আরো কি কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো জানিয়েছেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো আরো বেশি পরিমাণে কিভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, মানুষকে প্রদানের মাধ্যমে সেগুলো বাস্তবায়িত করা যায়, সে সমস্ত বিষয়গুলোর উপর আলোচনা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মানুষের সঙ্গে আরো বেশি পরিমাণে জনসম্পর্ক গড়ে তোলার জন্য কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা পুর নিগমের পর আগামী দিনে রানীর বাজার পুর পরিষদ একটা শ্রেষ্ঠ পুর পরিষদ হিসেবে আত্মপ্রকাশ ঘটাবে, এই আশা ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাজার পৌর পরিষদের অধীন পর্যালোচনা বৈঠক, রিভিউ মিটিং কয়েক মাস অন্তর অন্তরই আমরা সেই মিটিং করি। আপনারা জানেন যে এসডিএম অফিসে আমরা সেটা করে থাকি। এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের মণ্ডল সভাপতি প্রত্যেকে নিয়েই আমরা সেটা করেছি এবং এসডিএম এর উপস্থিতিতে, সমস্ত কাউন্সিলরদের উপস্থিতিতে আমরা বিগত দিনে যে ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলো এখানে সংগঠিত হয়েছে এবং আগামী দিনে কি করণীয় সে বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে।
তো প্রতিটা ক্ষেত্রেই আমরা বিস্তারিত আলোচনা করেছি, মানুষকে কি করে আরও আগামী দিনে সুযোগ সুবিধা প্রদান করা যায়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলো সেগুলো কি করে আরও বাস্তবায়িত করা যায় মানুষের মাধ্যমে, মানুষকে প্রদানের মাধ্যমে, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারী বর্ষার কারণে গোমতী নদীর জল স্তর বৃদ্ধি পেয়েছে। গোমতী নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে হীরাপুর এলাকার বাসিন্দাদের। যাতায়াতের একমাত্র সড়কটি, জানা যায় সোমবার রাতে সড়কের একাংশ ভেঙে নদী গর্ভে তলিয়ে গেছে। মঙ্গলবার সকালে এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে এলাকার এক বাসিন্দা জানান, রাস্তার একাংশ ভেঙে নদী গর্ভে তলিয়ে যাওয়ার ফলে বর্তমানে এলাকায় বড় গাড়ি যেতে পারবে না, একমাত্র ছোট অটো এলাকায় যেতে পারবে। এছাড়াও রাস্তা ভাঙার ফলে এলাকায় পানীয় জল সরবরাহ করার একমাত্র পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে এলাকায় দেখা দেবে পানীয় জলের সংকট। তাই তিনি সরকারের নিকট দাবি জানান দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। পশ্চিম পাড়ায় গোমতী নদীর সাইডে যে আমরা রোডটা আছে মহারানীর, ওই রোডটা গত রাত্রে বৃষ্টি ভাঙছে। ভাঙানোর পরে এখন ছোট ছোট অটো গাড়ি যাইতে আছে, বড় গাড়ি তো কোনো যাওয়ানোর রাস্তাই নাই। বড় গাড়ি যদি যায় তাহলে বা অ্যাক্সিডেন্ট হতে পারে, নদীর দিকে পড়তে পারে। তাই আমরা সরকারের কাছে কইতে আছি তাড়াতাড়ি আমাদের রোডটা যেমন পরিষ্কার করে বা ঠিক করে আছে। এটা কালকে রাত্রে হয়েছে। পানীয় জলের কি কোনো অসুবিধা হয়েছে? পানীয় জলের অসুবিধা তো খাওয়ানোর জলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন তো এইদিকে যারা আছে পাইপ লাইন ভাঙছে, তারা তো খাওয়ানোর কোনো জলে পাইতো না। অনেকটা ঠিক না করলে কি তারা জল খাইতে পারবো? কি বর্ষার কারণে? হ্যাঁ, বর্ষার কারণে। এবারই প্রথম না, এর আগে হয়েছিল? না, এর আগে ছোট্ট টুকটাক হয়েছিল, এমন হয়েছে না, এটাই বড়। এলাকাটার কি নাম? এটা হীরাপুর পশ্চিম পাড়া। আর আপনার নাম কি? আমার নাম মাখনলাল দাস। কি করেন? আমি কৃষি কাজ করি। পোল্ট্রি মোড়ক মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা খোয়াই জব্বরটিলা এলাকায়। ঘটনা খোয়াই আজি ব্লকের অন্তর্গত জাম্বুড়া গ্রাম পঞ্চায়েতের এলাকায়। জানা যায় সোমবার গভীর রাতেও জাম্বুড়া গ্রাম পঞ্চায়েতের জব্বরটিলা বাজার সংলগ্ন বিমল দেবনাথ নামে এক ব্যবসায়ীর পোল্ট্রি ফার্মে হানা দেয় দুষ্কৃতীরা। প্রায় 2 শতাধিক পোল্ট্রি মুরগির বাচ্চা মেরে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ বিমল দেবনাথের। এমনকি ফার্মে থাকা মোরগের জল ও খাবারে 26টি ড্রাম নিয়ে যায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে 40 থেকে 50 হাজার টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিমল দেবনাথের অভিযোগ। গোটা ঘটনা জানিয়ে খোয়াই থানায় অভিযোগ জানালে মঙ্গলবার সকালে খোয়াই থানার এসআই দেবপ্রসাদ চক্রবর্তী পুলিশের এক টিম জাম্বুড়া গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন এবং একটি লিখিত অভিযোগ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। অন্যদিকে গোটা ঘটনায় বলা যেতে যায় যে কৃষকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত পরশুদিন রাত্রে এই খাদ্যের দাম, মুরগের জলের দাম, এগুলি এখানে থাকে। আর এই দামগুলি কেবা কারা লিয়ে গেছে তারা কোনো খোঁজ নাই। তো ভাবলাম বাইরে যখন করে দিয়েছে কেউ না কেউ মানে নষ্ট করে দিয়েছে, কোনো দিয়ে ফালাইছে। তো চোর দিয়ে খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এরপরে গতকাল রাত্রে আবার এই ঘরটা হাইডন সব কাটলেছে। কাটটা এখানে মুরগ 200 মুরগ মাইরা ফালাই হয়ে গেছে। সে আমার সঙ্গে তো কেউ সত্যতা নিয়েও নাই। আমি এখানে ব্যবসা করি, সবার সঙ্গে ভালো ব্যবহার। আর রিয়েল লোকের সঙ্গে আমার খুব গুডউইল আছে, ভালো সম্পর্ক। হ্যাঁ, আর তারা এদিকে লোকের সঙ্গে সম্পর্ক সুন্দর। আর তারা প্রতি বিশ্বাস, তারা কিছু এই ব্যাপারে আমার প্রতি ক্ষতি করবে না। আর দ্বিতীয়ত আমরা এই জাম্বুড়া গ্রামে, উত্তর জাম্বুড়া, বিগত কিছুদিন আগে একজনের জালি ক্ষেত মানে এটা কাটা হয়েছে, তারা কাটতে লাগছে। যারা যাই কাটছে তারা ধরা পড়ছে না। এটা এখানে প্রায় 1 লক্ষ টাকা ক্ষতিছে। এর আগেও এর সঙ্গেই আরেকটা ক্ষেত মরিচ ক্ষেত, এটাও কাটতে লাগছে। এটা একটা গ্রুপ আছে মরিচে। ফাঁসিতে আত্মহত্যা করল 21 বছরের এক যুবক। ঘটনা সোনামুড়া থানাধীন বর্তোয়াল গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ভাগাইয়াচিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া থানাধীন বর্তোয়াল গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের ভাগাইয়াচিলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে 21 বছরের শাকিল মিয়া নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে যতদূর খবর, প্রণয় সংক্রান্ত ঘটনার কারণে মৃত্যু হয়েছে যুবকের। কান্নায় ভেঙে পরে পরিবারের লোকজন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। আপনার ছেলে ফাঁসি দেওয়ার কারণ কি? বাবারে কইতাম পারি না, আমার বড় ছেলে বিদেশ গেছে, কালকে দেও গেছে আমার লগে। আমি রবিবারে গেছি, রবিবারে বিকালে গেছি আমার ছেলের বাড়ি চাল করা না, অনুবারতেও গেছে। তো কালকে তো আমার ছেলে 8টার সময় গাড়ি করছে, তো কমা আমি থাকতাম না, বাদ যাবি। আমি না বাবা যাইস না, মা সব মঙ্গলবার সকালে 1 লগে যাবি। না মা আমি বাদ গে
এরপর বলে তার লগে এয়ারপোর্ট গেছে, তার গাড়ি তুলে দিয়েছে ভাই দিয়া আর বিছাং যায় নাইমাতে বাইতেছে বাইতে ঘুরছে গেছে দোকানে টোকানে বইয়া রয়েছে বলে আর মাঝে বউয়ে রাত্রে ভাত দিছে, ভাত খাইছে, দুজনে এক লগে ভাই বউ ভাত খাইছে, খাইয়া তাই ঘুরছে। আমি তার বাবু কইতে আমি তো রয়েছে এই বাড়িতে, আমি কিছু সকালে আনবো, আমি সকালে আইও। আর আমি কইতাম বিয়ে শাদী করছেন আপনার ছেলে? না না এমন কোনো মেয়ে সংক্রান্ত না না এমন কোনো কিছু দেখছি না, জানছি না রে বাবা, কিছু জানছি না, কিছু কইতাম পারছি না, কিছু কইতাম পারছি না। ছেলে আসলে সেন নাই। দেওনদীর বাঁধ ভাঙনে আশঙ্কা, দিশাহারা নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ। ঘটনা সোমবার রাতে দেওনদীর জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে নদীর বাঁধ ভাঙন রোধ করতে রাস্তার দুপাশে নো এন্ট্রি বোর্ড বসানো হয়েছে। কুমারঘাট দেও সেতু থেকে পুরাতন শিবতলী যাওয়ার কুমারঘাট ইয়ংস্টার ক্লাবের সামনে রাস্তাটি চলাচল না করার জন্য আটকে দেওয়া হয়। স্থানীয়রা অভিযোগ তুলছে নদীর বাঁধ নির্মাণ কাজে নিম্নমানের কাজ হওয়ায় নদীর বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। ওই ব্যাপারটা তো আমরা চাই, আমরা বানটা যাতে আরো সুন্দর কাজ হয় না, তো আমরা তো এইভাবে আমরা বয়ের রাত্রেবেলা বয় লাগে, ঘুমাইলে পরে কুসুমনি বাইঙ্গা নিয়ে যায়, এটাই আমরা বয়। আর কাজটা যাতে ভালো হয়, সুন্দর হয়, এটাই আমরা চাই। কাজটা যাতে এইভাবে হইলে তো আসলে বয়ের কারণ, রাত্রেবেলা ঘুমাইলে বয় লাগে, কুসুমনি বাইঙ্গা নিয়ে যায়। কোন এলাকাতে সমস্যাটা? কোন এলাকাতে এই সমস্যাটা? এই সমস্যাটা ইয়ংস্টার ক্লাবের সামনে, কুমারঘাট। কুমারঘাট পুরাতন শিববাড়ি। নদীতে জল বাড়লেই এরকম সমস্যা ঘটে। আরো তো ড্রেন নাই আমাদের বাড়ির সামনে। পাশের যে নদীটা, এই নদীটার নাম কি? দেওনদী। এরকম মানে এর আগে হয়েছিল? এরকম বহুত আগে হয়েছিল একবার। তো ওইটার সময় এইভাবে তারা তো রাতারাতি কাজ শুরু করে দিয়ে সেটা তারা মোটামুটি কাজ ভালোই হবে। দেখতেছি রাস্তার দুপাশে 9টি গেট ফেলানো হয়েছে, কি কারণে 9টি গেট? ওই তো মানুষের গাড়ি নিয়ে আইতো না, এই বান্ধের ক্ষতি হইতেছে এই কারণে। আচ্ছা, নদী ভাঙন রোধ করার জন্য ওটা করা হয়েছে না? আচ্ছা, আর কি বলবেন? ট্রাফিক কর্তৃক ইলেকট্রিক রিকশা চালকদের হয়রানি বন্ধ করা, যাত্রী ওঠা নামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর সহ বিভিন্ন স্থানে সুযোগ দেওয়া সহ 5 দফা দাবিতে মঙ্গলবার ত্রিপুরা ই রিকশা শ্রমিক সংঘের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন ত্রিপুরা ই রিকশা শ্রমিক সংঘের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা রাজধানী প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল করে এডিনগর ট্রাফিক পুলিশের সুপারের কার্যালয়ের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল ট্রাফিক পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ট্রাফিক পুলিশ সুপারের হাতে স্মারকলিপি তুলে দেন। ত্রিপুরা ই রিকশা শ্রমিক সংঘের রাজ্য সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ট্রাফিক পুলিশ কর্তৃক ইলেকট্রনিক রিকশা চালকের হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানার আওতায় আনা বন্ধ করতে হবে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর সহ প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে। আগরতলা শহর এবং শহরতলিতে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দিতে হবে। যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেসের জরিমানা মকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে না। প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক গরিব ই রিকশা শ্রমিকদের দীর্ঘ সময় আটকে রাখার প্রথা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তো আজকে আমাদের ত্রিপুরা ইলেকট্রিক শ্রমিক সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে ট্রাফিকের যে বিভিন্নভাবে কায়দায় শ্রমিকদেরকে হয়রানি করা, আমরা সেই পরিলক্ষিত করে ত্রিপুরা প্রদেশ যে সিদ্ধান্ত করবে 5 দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ট্রাফিক এসপির নিকট আমরা 5 দফা দাবি আমার আজকে পেশ করতে যাচ্ছি। এবং এই দাবির ভিতরে যে উল্লেখিত যে দাবি, আমাদের যাত্রী উঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক কর্তৃক ইলেকট্রনিক রিকশা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওতা আনা বদ্ধ করতে হবে। মূলত যে বিষয়, যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেসের জরিমানা মুকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে এবং প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক লকারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার কথা অবিলম্বন প্রত্যাহার দাবি আমরা রাখছি। এই দাবিগুলির যে যুক্তি
সদ্য সমাপ্ত টি-20 ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টানা সবকটি ম্যাচ জয়ী হয়ে একাধিকবার সেমিফাইনালে উঠে পরাজিত হয়েছিল ভারত। দীর্ঘ 17 বছর পর দ্বিতীয়বার ইতিহাস রচনা করে 140 কোটি দেশবাসীর মন জয় করেছে ভারত। এই টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের খেলোয়াড়রা একাধিক রেকর্ড করেছে। সেই সাথে সূর্যকুমার যাদবের সেই অসাধারণ ক্যাচ তালুবন্দি করাটা ছিল ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট, যা কয়েক দশক ভারত সহ গোটা বিশ্বের ক্রিকেট দলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকা দলকে। গোটা দেশ সেদিন বিজয় উল্লাসে মেতে উঠেছিল। তবে টি-20 ক্রিকেট বিশ্বকাপের জ্বরে এখনো কাঁপছে ক্রিকেট প্রেমীরা। অভিনন্দনের জোয়ারে ভাসছে ভারতীয় ক্রিকেট দল। এদিকে মঙ্গলবার আমবাসা কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে এক র্যালির মাধ্যমে। এদিন দুপুরে আমবাসা কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে এই র্যালিটি আমবাসা বাজার পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। তবে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানানোর জন্য এই র্যালি রাজ্যে প্রথম। এদিনের র্যালিতে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল বেশ ভালো। দীর্ঘ 13 বছরের প্রতীক্ষার পর গত 29 জুন রাতে আমাদের তথা 140 কোটি ভারতবাসীর জন্য একটি গর্বের মুহূর্ত নিয়ে এসেছেন আমাদের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা আমাদের গর্বিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বিশ্বকাপ জয়ের মাধ্যমে। আমরা এই গর্বিত মুহূর্তটিকে উদযাপন করেছি এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ তাদের লেজার পিরিয়ডে একটি শোভাযাত্রা মাধ্যমে আমাদের জাতীয় বীর তথা জাতীয় ক্রিকেট দলের সকল সদস্যকে তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অফুরান ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। এবং আগামী দিনে এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।